হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো অলরেডি তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং সেই অ্যাডমিশন লেকচারগুলোতে আমরা তোমাদেরকে যাবতীয় সবকিছু শেখায় দিচ্ছি। যত কনসেপ্ট আছে, যত আ আ ভর্তি পরীক্ষা রিলেটেড তোমার যে প্র্যাকটিস গুলো আছে সেটা আমরা করে দিচ্ছি। কিন্তু এর বাইরে এই অ্যাডভান্সড প্রবলেম সলভিংটা কেন আনা হইছে? তো তোমরা দেখছো যে ক্লাসে আমরা যখন তোমাদেরকে কনসেপ্ট সলভ করাচ্ছি এবং তোমরা পরীক্ষা দিচ্ছ, সেইখানে আম ওই জায়গায় আমরা তোমাদেরকে একটা কথা বলে দিছি যে অ্যাডমিশনের 80% প্রিপারেশন আমাদের ওই ক্লাস এবং যে পরীক্ষা ওটা দিয়ে হয়ে যাবে। তাহলে আরো 20% প্রিপারেশন কিভাবে হবে? তাই না? খেয়াল করে দেখবা 80% প্রিপারেশন মানে হচ্ছে যে তোমার অলরেডি চান্স হয়ে গেছে এবং বেশ ভালোভাবে তোমার একটা সিট সিকিউরড হয়ে গেছে। তারপরে চিন্তা করো, ধরো যে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটে একজন হলো 600 আর একজন হলো 200তম বা 100তম বা 50তম। অবশ্যই চান্স কিন্তু দুইজনেই পাইছে, কিন্তু তাদের মার্কের মধ্যে কিন্তু বেশ ভালো একটা ডিফারেন্স আছে। যে 50তম হয়েছে সে কিন্তু নর্মাল কোশ্চেনগুলো সলভ করার পাশাপাশি আরো কিছু কঠিন প্রশ্ন, যেটা কিনা তোমার দেখে মনে হবে খুব কঠিন, তোমার ছেড়ে দিতে ইচ্ছা করবে, সেটাও হয়তোবা সেই সহজ কোশ্চেনগুলোর পাশাপাশি সহজ কোশ্চেনগুলো সলভ করার পর খুব কঠিন প্রশ্ন সেগুলো সলভ করে ফেলছে। তো কঠিন প্রশ্নগুলোর জন্যই কিন্তু তোমাদেরকে আমরা এই এটা রিপ্রেজেন্ট তোমাদের সামনে উপস্থাপন করতেছি, তাই না? দেখো বিগত বছরের প্রশ্ন তো বেশ কয়েকটা যেগুলো কঠিন ছিল সেগুলো আমরা নিয়ে আসব। পাশাপাশি এর বাইরে আমাদের কালেকশনে যে কোশ্চেনগুলো থাকবে, অথবা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমরা তো টিচারদের কাছে পড়ছি, তো ইউনিভার্সিটির টিচাররাই কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন করে থাকে। তো তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা একটা বা দুইটা এমন প্রশ্ন করব যেটা কিনা ইউনিভার্সিটি লেভেলেও পড়ানো হয়, কিন্তু কলেজ লেভেলেও থাকে, কনসেপ্টটা কলেজ লেভেলে থাকে, কিন্তু ম্যাথটা একটু টাফ। তো ওইরকম কিছু প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমরা হাজির করব। তো বুঝতেই পারছো, যখন তুমি কঠিন প্রশ্ন সলভ করবা, অনেক কঠিন প্রশ্ন সলভ করতে শিখে যাবা, তখন তোমাদের বইয়ের প্রশ্নগুলো অনেকটা ইজি হবে। অলরেডি তোমরা 2 বছর পরে আসছো, এখনো পড়বা, সামনেও আরো তোমাদের সেই স্কোপ থাকবে। খেয়াল করো, প্রথমেই আমরা বর্ণালী থেকে একটা কঠিন প্রশ্ন, যেটা ম্যাথমেটিক্স পুরোটাই সে রিলেটেড, আমরা একটা কনসেপ্ট সলভ করব, শিখবো এখন। খেয়াল করো, হিলিয়াম প্লাস আয়ন। হিলিয়াম প্লাস আয়ন এটা অবশ্যই বোর পরমাণু মডেল প্রযোজ্য হবে এর মধ্যে। চতুর্থ শক্তি স্তরে প্রথমেই আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য ফাইন্ড আউট করে ফেলবো। চতুর্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনটা টি সময়ে দেখা গেল, যখন একটা ইলেকট্রন তার কক্ষপথ পরিবর্তন করে, অবশ্যই যত ছোটই হোক একটা সময়ের প্রয়োজন হয় সেই কক্ষপথটা চেঞ্জ করতে। চতুর্থ শক্তিস্তরের ইলেকট্রনটি টি সময়ে এই পরিমাণে একটা ফাংশন দেওয়া আছে, খেয়াল করে দেখো, এই পরিমাণে এই পরিমাণে শক্তি বিকিরণ করে। তো তার মানে আরেকটা ইম্পর্টেন্ট আমরা পয়েন্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে শক্তি কি করবে, বিকিরণ করলে। আচ্ছা খেয়াল করো তো, চতুর্থ শক্তি স্তর থেকে যদি সে শক্তি বিকিরণ করে, তো বুঝতেই পারছো এটা যদি ফোর্থ শেল হয়ে থাকে, এটা যদি আমাদের ফোর্থ শেল হয়ে থাকে, এখান থেকে অবশ্যই নিচের কক্ষপথে যাবে, নিচের কোন একটা কক্ষপথে যাবে, আমরা ধরে নিচ্ছি এন তম কক্ষপথে যাবে, গেলেই কিন্তু সে শক্তি বিকিরণ করবে, তাই না? আচ্ছা, প্রশ্ন হচ্ছে সে সর্বোচ্চ কততম শক্তি স্তরে গমন করবে। আচ্ছা, এটা একটা সমস্যা হয়ে গেছে, সর্বোচ্চ কততম শক্তি স্তর। খেয়াল করো, যেহেতু সে নিচে নেমে যাচ্ছে, তো নিচের মধ্যে সর্বোচ্চ কত, বিষয়টা খেয়াল করো। সে ফোর্থ থেকে এনথ তম কক্ষপথে নেমে যাচ্ছে, থার্ড, সেকেন্ড, ফার্স্ট যে কোনো একটা হতে পারে। তো এর মধ্যে সর্বোচ্চ কোনটা? দেখো, এই ফোর্থের নিচে সর্বোচ্চ কিন্তু থার্ড, এটা নাও হতে পারে, কারণ যে ফাংশন অনুযায়ী সে শক্তি বিকিরণ করতেছে সেই ফাংশনের সাথে হয়তো বা থার্ড মিললো না, অথবা হতে পারে সেকেন্ড, বুঝতে পারছো? অথবা প্রথম কক্ষপথেও সে নামতে পারে, আমরা জানি না। এই ফাংশন সলভ করেই আমরা অ্যান্সারটা খুঁজে বের করব, এন এর মানটা বের করব, যে সে কোন কক্ষপথে গেলে টি সময়ে এই পরিমাণে শক্তি সে বিকিরণ করে। বোঝা গেল? এবার খেয়াল করো, যেহেতু এই শক্তিটা আমরা যেহেতু সর্বোচ্চ কততম শক্তি স্তরের কথা বলছি, শক্তি স্তর যদি সর্বোচ্চ হয়, শক্তি স্তর যদি সর্বোচ্চ হয়, বুঝতেই পারছো নির্গত শক্তি কিন্তু সর্বনিম্ন হয়ে যাবে। শক্তি স্তর যদি সর্বোচ্চ হয়, তাহলে নির্গত শক্তি কত হবে? নির্গত শক্তি হবে সর্বনিম্ন। এটা কেন ভাইয়ারা? কারণ ফোর্থ থেকে সর্বোচ্চ শক্তি স্তরে নামলো, সর্বনিম্ন। তার মানে যদি থার্ডে নামে অথবা সেকেন্ডে নামে আমরা জানি না, যদি
এই 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 যে নিচের শক্তির স্তরটা সর্বোচ্চ হয়, তাহলে গ্যাপটা হবে সর্বনিম্ন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এটা একটা কমন সেন্সের বিষয়। আচ্ছা, তো নির্গত শক্তি সর্বনিম্ন হবে। তো খেয়াল করে দেখো, এই নির্গত শক্তির একটা ফাংশন যদি দেওয়া থাকে, একটা ফাংশনের মিনিমাম ভ্যালু আমরা কেমনে বের করি? তোমরা সবাই জানো ম্যাক্সিমা মিনিমা কেমনে বের করতে হয়। একটা ফাংশনের মিনিমা বের করার জন্য, মিনিমা বের করতে আমাদের যেটা করতে হয়, অন্তরীকরণ করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়, অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণের মান বা ডেরিভেটিভের মান আমরা শূন্য ধরবো। সেকেন্ড ডেরিভেটিভ যখন বের করব, তখন যদি ওই ডেরিভেটিভের ভ্যালুটা পজিটিভ আসে, সেই ক্ষেত্রে এটা হবে সর্বনিম্ন ভ্যালু। তার মানে প্রথম কাজ, আমরা শুরুতে একটা ডেরিভেটিভ বের করব, ডিফারেন্সিয়েশনের ভ্যালু বের করব। ডিফারেন্সিয়েশন করার পর ওই ফাংশনটাকে আমরা জিরো ধরে নিব। জিরো ধরে নেওয়ার পর আমরা একটা ভ্যালু পাবো, ওইখান থেকেই এই এন এর ভ্যালুটা আমরা খুব সহজভাবে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো সেই ক্যালকুলেশনটা আমি তোমাদের জন্য এখানে একদম রেখিয়ে দিচ্ছি। ইলেকট্রনটি যে সময় সর্বনিম্ন শক্তি বিকিরণ করবে, সর্বনিম্ন শক্তি যদি বিকিরণ করে, তাইলে সে সর্বোচ্চ শক্তি স্তরে গমন করবে। তোমাদের জন্য সলভ করেও আমি রেখে দিচ্ছি। তো আমি কি করলাম, এবার ডেরিভেটিভ বের করলাম। তো আমি যদি ডেরিভেটিভ বের করে দেখি, যদি আমরা বের করি, খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার টি, আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। তো ই টু দি পাওয়ার টি এর ডিফারেন্সিয়েশন কিন্তু ই টু দি পাওয়ার টি হবে, তাই না? আর আরেকটা বিষয় হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস টি থাকার কারণে আগে মাইনাস চলে যাবে। তোমরা অলরেডি ডিফারেন্সিয়েশনে এক্সপার্ট হয়ে গেছো আমার চেয়ে বেশি। আচ্ছা, ই এর মান ই এর যদি সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য বা সর্বোচ্চ মান, দুইটার ক্ষেত্রেই আমরা এইটাকে আমরা জিরো ধরে নিব, তাই না? এই যে ডেরিভেটিভটা, এটার মান জিরো ধরে নিব। তো যখন আমরা জিরো ধরবো, তখন এই পুরো জিনিসটার মান জিরো। তার মানে 1.3356 ই টু দি পাওয়ার টি সমান হবে, এটা মাইনাসটা ডানে যে প্লাস হয়ে যাবে 3.339 ই টু দি পাওয়ার টি। তো সেখান থেকে আমরা খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার টি এর একটা ভ্যালু পাবো, তাই না? তুমি যখন ই টু দি পাওয়ার টি কে বাম পাশে নিয়ে আসবে, তখন ই টু দি পাওয়ার টি স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ারটাকে রুট ওভার করলেই তুমি ই টু দি পাওয়ার টি পাবা। সেখানে যদি এনটি লগারিদম করো, তাহলে টি এর ভ্যালুটা পেয়ে যাবে। তার মানে আমরা কিন্তু সেই সর্বনিম্ন সময়টা পেয়ে গেছি। এই সর্বনিম্ন সময় সে সর্বনিম্ন শক্তি বিকিরণ করবে, যেটা আমরা বলে দিছিলাম। খেয়াল করে দেখো, শক্তির নির্গমনটা কিন্তু সর্বনিম্ন হতে হবে। আচ্ছা, সর্বনিম্ন শক্তি সে বিকিরণ করবে। এখন এটাকে আমরা যদি ডাবল ডিফারেন্সিয়েশন করে ফেলি, দেখো এটাকে যদি আমরা ডাবল ডিফারেন্সিয়েশন করি, ডাবল ডিফারেন্সিয়েশন করলে আবার এটা প্লাস হয়ে যাবে। খেয়াল করে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস হয়ে গেলে টি এর যে কোনো মানের জন্য ভাইয়ারা এই ডাবল ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। বোঝা যায়? তুমি যদি এটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করো, তো এই মাইনাসের কারণে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো এই ভ্যালুটা কিন্তু ভাইরা অলওয়েজ পজিটিভ হবে, যদি এটা তুমি পজিটিভ সাইন যদি মাঝখানে দাও, তো সবসময় পজিটিভ। তো এমন একটা পজিটিভ ভ্যালু, তো আমরা জানি ডাবল ডিফারেন্সিয়েশন পজিটিভ হলে একটা লঘু মান পাওয়া যায়, দ্যাট মিন্স ঠিক আছে। তো এই টি এর মানটা আমরা বসায় দিলেই, দেখো এই টি এর যে ভ্যালুটা পাইছি, সেই টি এর ভ্যালুটা বসায় দিলেই, এত সেকেন্ড এটা বসায় দিলেই কিন্তু আমরা একটা এনার্জি পেয়ে যাব, অর্থাৎ সর্বনিম্ন কতটুকু এনার্জি নির্গত হবে। এবার তুমি জানো এই নির্গত শক্তির মানটা, এই যে নির্গত শক্তির মান, এটা আমরা জানি ফোর্থ শেলের শক্তি, আর যে কক্ষপথে যাবে সেই কক্ষপথের শক্তি। এখন আমরা প্রত্যেকে জানি যে এই জায়গা থেকে আমরা কি পাবো, এই জায়গা থেকে আমরা চাইলেই রিডবার্গের যে সমীকরণটা আছে, সেই রিডবার্গের সমীকরণে বসাই দিতে পারবো, তাই না? এইখান থেকে তুমি একটা কাজ করবা, এইখান থেকে তুমি কি বের করবা, এখান থেকে তুমি বের করবা হচ্ছে 1/λ এর ভ্যালুটা, তাই না? ল্যামডার ভ্যালু কিন্তু বের করা যাবে। কিভাবে বের করবা? এই তো আমরা যে ই মিনিমাম পাইছি, এটাকে আমরা ডেল্টা ই ধরি, এটা হচ্ছে তোমার hc/λ। তো এইখান থেকে একটা ল্যামডার ভ্যালু আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, এই ল্যামডার ভ্যালুটা বের করার পর আমরা কি করে ফেলবো, যে 1/λ সমান RH ইন্টু জেড স্কোয়ার। এটা কার জন্য বলা হয়েছে? এইটা যেহেতু হিলিয়াম প্লাস আয়ন, তো জেড স্কোয়ার, এই জেড এর ভ্যালু হচ্ছে 2, তো 1 বাই যেখান থেকে যেখানে যাবে, তাই না? তো n স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তো তো এই ল্যামডার ভ্যালু জানো, আর এইচ এর ভ্যালু জানো 109678, জেড এর ভ্যালু জানো 2, 4 এর ভ্যালুটা তো জানো, এখান থেকে n এর ভ্যালুটা বের করবে। খেয়াল করো, এখানে আমি যেভাবে করে দিচ্ছি তোমাদেরকে, এটা না, এটা একটু জটিল হবে, এটা একটু জটিল, আমি এটা তোমাদেরকে ইয়ে করাচ্ছি না। তো তোমরা যেটা জানো, অলরেডি যেটা জানো, সেটা দিয়ে সলভ করো।
তো যে ভ্যালুটা পাইছো ই মিনিমাম, এই মিনিমাম থেকে, এই ই মিনিমাম থেকে তুমি কি করবা, ই মিনিমাম থেকে তুমি একটা কাজ করে ফেলো ভাইয়ারা, ই মিনিমাম থেকে তুমি ল্যামডা বের করে ফেলো। সেই ল্যামডার সূত্র বসাই দিলেই কিন্তু এখানে তুমি এন এর ভ্যালুটা 3 পেয়ে যাবা। আলটিমেটলি এখান থেকে তুমি এন এর ভ্যালুটা কি পাবা, এন এর ভ্যালুটা পাবা হচ্ছে 3। তো এটার মেইন জায়গাটা ছিল এই মাঝখানে ডিফারেন্সিয়েশনের অংশটা। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, কোনটি n-তম শক্তি স্তরে, কোনটি n-তম শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে, কোনটি n-তম শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে? আচ্ছা, এখানে তোমাকে অরবিটালের সংখ্যাটা n দ্বারা প্রকাশ করতে হবে। তো আমরা প্রত্যেকে জানি এটা এমসিকিউ একটা প্রশ্ন। n-তম কক্ষপথে n-তম কক্ষপথে n সংখ্যক কি থাকে, সাব অরবিট থাকে, n সংখ্যক সাব অরবিট থাকে। এটা তোমাদেরকে ক্লাসে আমরা খুব সুন্দর মতো পড়াই দিছি। n সংখ্যক সাব অরবিট থাকে, সেইখানে n স্কয়ার সংখ্যক অরবিটাল থাকে, সেখানে কি থাকে, n স্কয়ার সংখ্যক অরবিটাল থাকে। এই প্রত্যেকটা অরবিটালের মধ্যে যেহেতু ম্যাক্সিমাম 2টা করে ইলেকট্রন থাকতে পারে, দ্যাট মিন্স 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকে। তার মানে খেয়াল করে দেখো, আমাদের এই n স্কয়ার এটাকেই বের করে আনতে হবে। দেখো তো এই 4টা অপশনের মধ্যে এমন কি কোনো অপশন আছে যাকে আমরা সিম্পলিফাই করলে n স্কয়ার আসবে? প্রথমটা দেখে তো একদমই মনে হচ্ছে না, কারণ বুঝতে পারছো n/2, তারপর এখানে আবার n, এখানে n স্কয়ার বাই 2 প্লাস আবার ইয়েও আছে, মানে প্লাস থাকলে সম্ভবই না। তো 1 আর 3 তো এমনিতেই কাটাকাটি। আচ্ছা দেখি 2 আর 4 এর মধ্যে কোনটা হয়। আমরা দুইটাকে নিলাম, দুইটাকে নিয়ে দেখব n/2, এখানে 1 প্লাস twice n মাইনাস 1। আচ্ছা, তাইলে খেয়াল করি n/2 কোন করে দিলে প্লাস, এখানে হচ্ছে n স্কয়ার, তাই না, n স্কয়ার। আচ্ছা, এটা দেখে আসলে খুব সহজে মনে হচ্ছে, এই তো +1 -1 তো এমনিতেই কাটাকাটি যাবে, সুতরাং আমাদের কোনো চিন্তার দরকারই নেই। সুতরাং ডিরেক্ট n স্কয়ার হয়ে গেছে। খেয়াল করে দেখো, n/2 আর হচ্ছে twice n ইয়ে করলে n স্কয়ারই হয়ে যায়। তো অ্যান্সার হচ্ছে বি। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি, বি হবে। তো এই জায়গাতে সম্ভব না, এখানে n হয়ে গেছে আর মাঝখানে হবে twice n, তো এটা নিয়ে আমাদের চিন্তার দরকার নেই। এটা খুবই সহজ প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার কিন্তু শোভন ভাইয়া স্পেশাল, শোভন ভাইয়া স্পেশাল কিছু প্রশ্ন তোমাদের সামনে চলে আসবে। খেয়াল করো ভাইয়ারা, এটার কোনো বিগত বছরের প্রশ্ন না, এটা হচ্ছে যদি নতুন কোনো প্রশ্ন কেউ করে তাহলে হয়তো বা এরকমই প্রশ্ন করবে, যদি সবচেয়ে কঠিন করতে চাই এরকম কঠিন প্রশ্নই করবে। ঠিক আছে, এর মধ্যে দেখবা যে আবার মাঝখানে একটা দুটো একটু সহজও চলে আসবে। তোমাদেরকে এতটুকু বোঝানো যে কোশ্চেন যেমনই আসুক তুমি এটাকে ফেস করবা ইনশাল্লাহ। খেয়াল করো, অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক থিওরি, তার মানে আমরা শুরুতেই বোরের থিওরির কথা জেনে গেছি। তার মানে বোরের যতগুলো সূত্র আমরা জানি সবগুলো সূত্র আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, তো কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইজ এটা। তো তোমরা যখন এনার্জির সূত্রটা শিখো, এনার্জি এনার্জি সূত্রের মধ্যে খেয়াল করে দেখবা কি ছিল, টোটাল ইকে প্লাস হচ্ছে ইপি। এখন ইকে ছিল জেড ই স্কোয়ার বাই টুয়াইস আর, আর ইপি ছিল হচ্ছে শুধু জেড ই স্কোয়ার বাই আর। এটা আমরা ক্লাসে প্রমাণ করে দেখাইছি, অথবা আজকেও একটা ম্যাথ আমি মাঝখানে দিব যার মধ্যে এই প্রমাণটা দেখাইতে হবে। তোমরা অলরেডি অনেকে শিখেও আসছো, জেড ই স্কোয়ার বাই টুয়াইস আর। তো এখান থেকে আমরা এনার্জির যে সূত্রটা পাই সেটা হচ্ছে জেড ই স্কোয়ার বাই টুয়াইস আর। এখন একটা কাজ করো, জেড ই স্কোয়ারকে তুমি রাখো বাই 2 কে, আর 1 বাই আর, আর এর সূত্র কি ছিল, এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাই না? এখন এটা নিচে যাবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। তার মানে একটু খেয়াল করে দেখো, এই জায়গাতে কিন্তু e টু দি পাওয়ার 4 আসবে, z ইনটু z করে z স্কোয়ার হয়ে যাবে, আর নিচে হচ্ছে n স্কোয়ার। তার মানে z স্কোয়ার বাই n স্কোয়ার, এটা কিন্তু ভাইরা ঠিক আছে। তুমি কাইনেটিক এনার্জি দেখো বা স্ট্যাটিক এনার্জি দেখো, পটেনশিয়াল এনার্জি দেখো, এই এনার্জি যেহেতু যোগ করা যায় তার মানে তারা সেম জাতীয় রাশির ইয়ে হবে, সেম জাতীয় রাশি হবে, যে রাশিটা জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের কি সমানুপাতিক। জাস্ট তুমি চাইলে ইকের এটাও বসাই দিতে পারো, এটা বসাই দিলেও দেখবা কি যে মাঝখানে এই 2 এর জায়গাতে জাস্ট 4 হবে। আমি যদি ওটা বাদও দিয়ে দেই, দেখো আমি যদি এটা তোমাদেরকে বাদও দিয়ে দেই,
জাস্ট আমি এটাকে রাখি, ঠিক আছে, এই ইকেটা রাখি। তোমরা ম্যাথমেটিক্যালি খুব রোবাস্ট হইতে হবে তোমাদেরকে, কারণ ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি তুমি যাই বলো, এখানে এমন সব প্রশ্ন আসে যেখানে তোমার ক্যালকুলেশন এর ক্যাপাবিলিটি দেখা হয়। আচ্ছা, স্পেশালি ম্যাথের, তোমার ম্যাথের কনসেপ্ট খুব দারুণ ভাবে লাগবে। তো খেয়াল করে দেখো, এখানে তুমি চাইলে কি করতে পারবা, জেড পি স্কোয়ার বাই 2, আর আর এর ক্ষেত্রে 1/r, নিচে যাবে n স্কোয়ার h স্কোয়ার, আর উপরে 4 পাই স্কোয়ার m জেড পি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো তো কত আসে। এটা আসে হচ্ছে 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কোয়ার h স্কোয়ার। এটাই কিন্তু আসলে ইকে বা গতিশক্তির রাশিমালা। তো এখানে দেখতে পাচ্ছ জেড স্কোয়ার বা এন স্কোয়ার, খুবই সহজ। আচ্ছা, এরপর দ্য প্রোডাক্ট অফ ভ্যালোসিটি অফ ইলেকট্রন অ্যান্ড প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n is proportional to z square। তোমাকে এটা একটু দেখতে হবে, ঠিক আছে, এটা একটু মনোযোগ দিয়ে একটু হিসাবটা করতে হবে। ভ্যালোসিটি এবং হচ্ছে n, এই দুটার গুণফল বলা হয়েছে z স্কয়ারের সমানুপাতিক। আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে, খেয়াল করো তো, এই সূত্রটা mvr সমান আমরা কি বলতে পারি, nh, n into h divided by 2 পাই। তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের ভ্যালোসিটি লাগবে আর n লাগবে, তাহলে আমরা একটা n দিয়ে গুণ করে দেই। তাহলে v into n সমান হয়ে যাবে n স্কয়ার h ডিভাইডেড বাই টুয়াইস পাই m। আমরা দেখতে পাচ্ছি এটা z এর সমানুপাতিক না ভাইয়া, এটা হচ্ছে n স্কয়ারের সমানুপাতিক। এটা z স্কয়ারের সমানুপাতিক না, এটা কি n স্কয়ারের সমানুপাতিক। সুতরাং এই 2 নাম্বারটা কিন্তু ভুল হয়ে গেছে। আচ্ছা, 3 নাম্বারে খেয়াল করে দেখি। আচ্ছা, এটা আমি তোমাদের জন্য আলাদা করে আর রাখছি না, তোমরা এটাকে টেনে দেখে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে কি, ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন, যে কম্পাঙ্কে এটা ঘুরতেছে, যে ফ্রিকোয়েন্সিতে এটা ঘুরতেছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যতবার ঘুরতেছে, অফ ইলেকট্রন ইন অ্যান অরবিট ইজ এটা জেড কিউব ডিভাইডেড বাই এন কিউব। তো এটা সমানুপাতিক জেড কিউব বাই এন কিউব হয় কিনা আমরা একটু খেয়াল করি। তো ফ্রিকোয়েন্সি এফ প্রতি সেকেন্ডে কতবার ঘুরতেছে। আচ্ছা, এটা জানার জন্য আমাদের লাগবে হচ্ছে, খেয়াল করো, 1/t, তাই না, 1/t। আচ্ছা, এই টি মানে আবার আমরা বলতে পারি, হচ্ছে ভ্যালোসিটি ডিভাইডেড বাই টুয়াইস পাই আর ডিভাইডেড বাই কি হবে, ভ্যালোসিটি হবে। টুয়াইস পাই আর ডিভাইডেড বাই কি হবে, ভ্যালোসিটি হবে। তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সিটা বসাইতে চাই, সেটা হয়ে যাবে এত ভ্যালোসিটি ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। দেখো, এই সূত্রটা তোমাদের প্রত্যেকেরই জানার কথা, এটা ফিজিক্স থেকে শিখে আসছো। এখন আমরা ভ্যালোসিটি সূত্রটা বসাই দেব আর আর এর সূত্রটা বসাই দিব, বসায় দেখবো যে ওই জেড কিউব বাই এন কিউব আসে কিনা, ঠিক আছে। আচ্ছা, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, mvr সমান হচ্ছে nh ডিভাইড বাই 2 পাই। আচ্ছা, nh বাই 2 পাই। তো এখানে আমরা যদি v বাই r কে আনি, তো v বাই r আনার জন্য কি করতে হবে, আনতে হবে হচ্ছে n h ডিভাইডেড বাই 2 পাই r স্কয়ার, 2 পাই r স্কয়ার, আর এখানে নিচে ছিল হচ্ছে m। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে আমি একটা নতুন পেজে নিয়ে কাজ করি। তো mvr সমান হচ্ছে nh ডিভাইড বাই টুয়াইস পাই। আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে, এই তো আমাদের লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সি আমরা জানি 1/t, আর t মানে যেহেতু 2 পাই r ডিভাইড বাই v, আর 1/t হয়ে যাবে v বাই 2 পাই r। তার মানে v বাই r এই রেশিওটা জানতে পারলে তোমরা ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারবো, ফ্রিকোয়েন্সির রাশিমালাটা। তাহলে আমরা ঝটপট করে এটা করে ফেলি। দেখো,
আমাদের লাগবে হচ্ছে ভি বাই আর। তো ভি বাই আর আমরা কেমনে বের করছি? আর স্কোয়ার দিয়ে ভাগ করে বের করছি। তো বুঝতেই পারছো এই ক্ষেত্রে একটু কৌশলী হইতে হবে তোমাকে। তো এখানে হচ্ছে আর স্কোয়ার ইন্টু টুয়াইস পাই এম। আচ্ছা, তো আমরা আর এর সূত্র জানি। আর স্কোয়ারের সূত্র আমরা বসায় দিই, এন এইচ ডিভাইড বাই আর এর সূত্র যেন কি ছিল মনে করে দেখো, এন স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তো এন স্কোয়ার এইচ স্কোয়ার টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড টি স্কোয়ার। তার মানে আমি যেহেতু আর স্কোয়ার করে দিছি এই জন্য এই জিনিসটা রাখলাম, টুয়াইস পাই এম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম। কিছু একটা জিনিস কাটাকাটি করি, কাটাকাটির জন্য আলাদা কালার ব্যবহার করি, এটা ব্যবহার করি। 216 গেল, একটা এম গেল, এখান থেকে একটা এম চলে গেল, এখানে একটা পাই গেল, এখান থেকে তোমার পাই কিউব থাকবে। আচ্ছা, এইখানে ছিল এইচ, এখানে এইচ টু দি পাওয়ার 4, এখানে এইচ কিউব হয়ে যাবে, এখানে এন, এখানে এন কিউব হয়ে যাবে। আর কি কিছু আছে? আর কিছু নাই। তাহলে আমরা একটা কাজ করে ফেলি, আমরা এটাকে লিখে দিই, ভাইয়া ভি বাই আর সমান হচ্ছে 8 পাই কিউব এম জেড স্কোয়ার e to the power 4 divided by n কিউব h কিউব। আর আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? ভি বাই আর। তো ভি বাই আর দেওয়া আছে, তো আর 2 পাই যেহেতু এখানে একটা ডিরেক্ট কনস্ট্যান্ট, আমরা 2 পাই দিয়ে ভাগ করে দিলেই কিন্তু এই এফটাও পেয়ে যাব। তার মানে দেখো ভাইয়ারা, আমরা যদি এফ এর মানটা বের করে ফেলতে চাই, এফ এর মানটা ভি বাই আর এর নিচে কি আছে? 2 পাই আছে। তার মানে 2 পাই, 2 পাই আমি যদি এটা 2 পাই দিয়ে ভাগ করে দেই তাহলে এটা হয়ে যাবে 4। পাই দিয়ে ভাগ করলে পাই কিউব থেকে একটা পাই যাবে, পাই স্কোয়ার থাকবে, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন কিউব এইচ কিউব। দেখো কত সুন্দর একটা রাশিমালাও আমরা বের করে ফেললাম, খুবই সুন্দর একটা রাশিমালা। ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জেড স্কোয়ার বাই এন কিউব, জেড স্কোয়ার বাই এন কিউব। তার মানে এখানে কি লেখা আছে? জেড কিউব এন কিউব। ও, যদি এখানে স্কোয়ার থাকতো তাইলে ঠিক ছিল। তার মানে জেড স্কোয়ার বাই এন কিউবের সমানুপাতিক। তো আমাদের এটাও ভুল হয়ে গেছে, তাইলে 1 আর 4 সঠিক। এরকম কি কিছু আছে? যেহেতু আচ্ছা অনলি 3 তো অলরেডি ভুল, অনলি 1, আচ্ছা 1 ঠিক আছে, এই তো এই অপশনটা দিয়ে তো ভুল করে ফেলছে। আচ্ছা, আমরা 4 নাম্বারটা একটু আবার ইয়ে করে দেখি, চেক করে দেখি। Coulombic force of attraction on the electron is proportional to z to the power 4 n to the power 4। আচ্ছা, এটাও চেক করা লাগবে যেহেতু অনলি 1 অপশনে আছে, তার মানে 4 নাম্বারের অপশনে সঠিক হওয়ার পসিবিলিটি আছে, অথবা ভুল হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, তো আমরা কুলম্বিক ফোর্সটা বের করব, ফোর্স বের করে ফেলি। কুলম্বিক ফোর্স 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, আমরা এপসাইলনটা তো নাও দিতে পারি, নেওয়ার দরকার নেই। এটা হয়ে যাবে কি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো এটা বোঝো কিনা, Q1 Q2 বাই আর স্কোয়ার। আর এটা যদি এসআই পদ্ধতিতে হয়, এসআই পদ্ধতিতে হলে আমরা কুলম্বের যে কনস্ট্যান্ট আছে, তাই না, যে কনস্ট্যান্ট আছে ওটাকে আমরা কি করে ফেলতে পারবো? ওটাকে আমরা 1 বানায় ফেলতে পারবো। তার মানে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফোর্স। আচ্ছা, এখন দেখাইতে হবে জেড টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4। আচ্ছা, আমরা এক কাজ করে ফেলি, আমরা আর এর রাশিমালা বসায় দিই। আর এর রাশিমালা আবারও কি এন স্কোয়ার এইচ স্কোয়ার।
এন স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে। আচ্ছা, যারা বুঝো নাই ওটা আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করো। এফ সমান আমরা জানি Q1 Q2 বাই আর স্কোয়ার। তো Q1 যদি নিউক্লিয়াসের চার্জ হয়, নিউক্লিয়াসের চার্জ ই, আর আরেকটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, তাই না? আর এটা হচ্ছে ই ডিভাইড বাই আর স্কোয়ার। সেই হিসেবে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ক্যান্সেল। আচ্ছা, এইবার খেয়াল করো, আর স্কোয়ার এন টু দি পাওয়ার 4 এইচ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 পাই স্কোয়ার, এটা হয়ে যাবে 4 পাই টু দি পাওয়ার 4 এম জেড, তারপর কি টু দি পাওয়ার 4 এম জেড 2 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, স্কোয়ার করলে 4 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা উপরে নিয়ে যাই, এটা হয়ে যাবে জেড কিউব হয়ে গেল। আচ্ছা, তারপরে ই টু দি পাওয়ার 4 হয়ে যাবে ই টু দি পাওয়ার 6, আর কি গুণ হবে? গুণ হবে হচ্ছে 4 পাই টু দি পাওয়ার 4। আচ্ছা, 4 পাই স্কোয়ার না, তাহলে এটা 16 হয়ে যাবে। হ্যাঁ, এটা 16 হয়ে যাবে। 16 4 স্কোয়ার মানে হচ্ছে 16 পাই টু দি পাওয়ার 4, তারপরে জেড কিউব তো হয়ে গেল, ই টু দি পাওয়ার হয়ে গেল, আর নিচে কি থাকবে? এন টু দি পাওয়ার 4 এইচ টু দি পাওয়ার 4। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কুলম্বিক ফোর্স, ঠিক আছে, 4 পাই এপসাইলন, ওগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট গুলোকে নিয়ে আমরা চিন্তা করবো না। ভেরিয়েবল কারা এখানে? ভেরিয়েবল হচ্ছে জেড আর এন, তার মানে জেড কিউব ডিভাইড বাই এন টু দি পাওয়ার 4। আই হোপ কোথাও কোনো ভুল হয় নাই, যেহেতু ফোর্স চাইছে, তাই না? কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তার মানে জেড টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জেড কিউব। আর স্কোয়ার যেহেতু অবশ্যই জেড কিউবই হবে, জেড কিউব আর এন টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক, জেড কিউব এন টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক। আচ্ছা, তাহলে অ্যান্সার এটাও কিন্তু ভুল, শুধুমাত্র বি। আচ্ছা, একটু ভুল দেওয়া আছে, এটা হচ্ছে বি হবে। আমি আর একটু চেক করে নিচ্ছি জিনিসটা। হ্যাঁ ভাইয়ারা, একদমই ঠিক আছে। এটা আসলে একটু টাইপিং মিস্টেক ছিল। ওইখানে টাইপিং মিস্টেক যে জায়গাতে হয়েছে সেটা হচ্ছে এখানে জেড কিউব ছিল, তো জেড কিউব যদি থাকে তাহলে অ্যান্সার ডি ঠিকই আছে। 1 এবং 4 হচ্ছে সঠিক, তার মানে জেড কিউব এন টু দি পাওয়ার 4, জেড কিউব এন টু দি পাওয়ার 4 এর সমতুল্য। তো এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে একটু খাটাবে, বুঝতে পারছো? তো যেভাবে সলভ করছে এটা বারবার করে সলভ করতে থাকো, বারবার করে তুমি নিজের যে ক্যালকুলেটিভ পাওয়ার এটাকে বাড়াইতে থাকো, স্পিডটাকে বাড়াইতে থাকো। চলো এবার আমরা এর পরের প্রশ্নে যাই। এর পরের প্রশ্নে বলা আছে, ফর এমিশন লাইন অফ অ্যাটমিক হাইড্রোজেন Ni, ইনিশিয়ালটা দেওয়া আছে 8, সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি? NF, ফাইনালে আমরা যাচ্ছি n-তম কক্ষপথে, অর্থাৎ 8ম থেকে আমরা n-তম কক্ষপথে যাচ্ছি। তো দ্য প্লট অফ ওয়েভ নাম্বার, তো ওয়েভ নাম্বার হচ্ছে নিউ এগেনস্ট 1/n স্কোয়ার উইল বি, এটা কি হবে? তার মানে একটা গ্রাফ আঁকতে হবে এই জায়গায়। সেই গ্রাফটা কি? আমাদের এই যে ওয়েভ নাম্বার, এই ওয়েভ নাম্বারের সাথে আমাদের 1/n স্কোয়ারের একটা কি করতে হবে? একটা গ্রাফ দেখাইতে হবে। তাহলে আমরা দেখে ফেলি, যেহেতু এটা একটা হাইড্রোজেন স্পেকট্রাল লাইন, তো আমরা প্রত্যেকে জানি যে নিউ এটা হচ্ছে আমাদের কি? ওয়েভ নাম্বার। আমরা নিউ বার দিয়ে প্রকাশ করি, সমান হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু জেড স্কোয়ার, ওটা একটা কনস্ট্যান্ট যেহেতু হাইড্রোজেন। তো আমরা বলে ফেলবো 1/, তো 8 থেকে যদি আমরা n এ আসি, তাই না, আমরা বলবো যে 1/n স্কোয়ার মাইনাস 1/8 স্কোয়ার। তো খেয়াল করে দেখো, এটা যাই হোক, এই যে পরে যাই থাকুক, আমরা একটা কাজ করে ফেলি যে RH ইন্টু 1/n স্কোয়ার মাইনাস RH ডিভাইড বাই 64, RH ডিভাইড বাই 64। তার মানে এটাকে আমরা যদি y অক্ষ বরাবর চিন্তা করি, y সমান এটা হয়ে যাবে m, আর 1/n স্কোয়ার এটা হচ্ছে x, মাইনাস বা প্লাস আমরা যাই বলি, c এর ভ্যালু হচ্ছে মাইনাস এত বাই এত, তার মানে y সমান mx প্লাস c। এটা একটা সরল রেখার গ্রাফ চলে আসবে, তার মানে লিনিয়ার উইথ, আচ্ছা তার মানে তিনটাই আছে লিনিয়ার,
এবার আমরা একটু খেয়াল করে দেখি, এটা একটা লিনিয়ার যদি হয় সেই জায়গায় আমাদের স্লোপটা কত হবে। তো লিনিয়ার স্লোপ আমরা দেখতে পাচ্ছি এই যে এম, এই এম এর ভ্যালুটা কত, আর এইচ। তার মানে লিনিয়ার উইথ স্লোপ আর এইচ, লিনিয়ার উইথ ইন্টারসেপ্ট। আচ্ছা, যদি ইন্টারসেপ্ট বলে তাহলে মাইনাস আর এইচ বাই 64, ওটা ভুল। আর স্লোপ তো মাইনাস না, স্লোপ হবে প্লাস, এটা উপরের দিকে, এটা হয়ে গেছে। তারপরে আমরা একটা ছোট্ট রিটেন প্রশ্ন সলভ করি। দেখো, কনসিডার অ্যান ইমাজিনারি আয়ন, এটা একটা ইমাজিনারি আয়ন ধরে নিচ্ছি যার মধ্যে 22টা ইলেকট্রন এর জায়গাতে আরো 3টে ইলেকট্রন এক্সট্রা আছে, অর্থাৎ 25টা ইলেকট্রন আছে, এবং 22টা আছে প্রোটন, আর 22 আর 26 যুক্ত করলে হবে 48, 26টা আছে নিউট্রন। দ্য নিউক্লিয়াস কন্টেইনস a% more neutrons than the number of electrons in the ion. ঠিক আছে, এখানে যে নিউট্রন ইলেকট্রনের চেয়ে a% বেশি আছে, তাইলে দ্য ভ্যালু অফ এ, আমাদের নিয়ারেস্ট ইন্টিজারে যেতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউট্রন নাম্বার, আমরা যদি নিউট্রনের সংখ্যাটা চিন্তা করি, উপরে হবে, আমরা যদি নিউট্রনের সংখ্যা হিসাব করি তাহলে হয়ে যাবে কত, 48 মাইনাস 22, তাহলে এটা হয়ে যাচ্ছে 26 হচ্ছে নিউট্রনের সংখ্যা। আচ্ছা, ইলেকট্রনের সংখ্যা কত? ইলেকট্রনের সংখ্যা দেখা যাচ্ছে 22-এর সাথে আরো 3টা এক্সট্রা করে যুক্ত করতে হবে, 25। তার মানে নিউট্রনের সংখ্যা এর চেয়ে কতটুকু বেশি, ইলেকট্রনের চেয়ে কতটুকু বেশি? দেখা যাচ্ছে নিউট্রনের সংখ্যাটা ইলেকট্রনের চেয়ে একটা বেশি। এই একটা কি আমরা বলতেছি a% মোর দেন দ্য নাম্বার অফ ইলেকট্রনস। তার মানে একটাকে আমরা a% কিভাবে প্রকাশ করতে পারি খেয়াল করো। তাহলে আমরা দেখি, নাম্বার অফ ইলেকট্রনস a% মোর, তাই না? a% হচ্ছে মোর, তার মানে এই n মাইনাস ই ডিভাইড বাই, দেখো কার a%, এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যার a%, ইলেকট্রনের সংখ্যার a% সমান হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি 1/25, তাই না? তো এইভাবে একটু ম্যাথমেটিক্সটা আমাদের বুঝতে হবে যে এটা কতটুকু বেশি, বেশিটা কার কতটুকু বেশি, দেন দ্য নাম্বার অফ ইলেকট্রনস, অর্থাৎ ইলেকট্রনের এতটুকু বেশি, ইলেকট্রনের সংখ্যা যা আছে এই সংখ্যাটা এতটুকু বেশি হবে। আচ্ছা, তাইলে এটা যেহেতু বলা হয়েছে a%, 100% দিয়ে ভাইরা গুণ করতে হবে, গুণ করলে হয়ে যাবে 4 25 100, 4%। তো সেই জায়গায় আমাদের এর ভ্যালুটা হবে 4, এর ভ্যালুটা হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে 4, অর্থাৎ 4% এর চেয়ে বেশি আছে, এর যে সংখ্যাটা এটা 4% বেশি আছে। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা আগাই। অ্যাকর্ডিং টু বোরস থিওরি, বোরের থিওরি অনুযায়ী En আমরা ধরে নিচ্ছি টোটাল এনার্জি, Vn হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর Kn বলা আছে কাইনেটিক এনার্জি, এবং Rn হচ্ছে রেডিয়াস অফ nth অরবিট, nতম অরবিটের রেডিয়াস হচ্ছে Rn। তাহলে এখন ম্যাচিং করতে হবে, কলাম 1 এর সাথে কলাম 2 এর ম্যাচিং করতে হবে। তো এ বলা আছে Vn বাই Kn, তো একটু আগে আমরা জেনে আসছি যেহেতু পটেনশিয়াল এনার্জি V সেটা হচ্ছে Z E স্কয়ার, মানে মাইনাস জেড স্কয়ার বাই আর, আর কাইনেটিক এনার্জি কে হচ্ছে গিয়ে জেড ই স্কয়ার বাই 2r। তার মানে ভি বাই কে আমি যদি করি, এই ভি দেখা যাচ্ছে কে এর ডাবল, কিন্তু চিহ্নটা হচ্ছে মাইনাস, তার মানে এর জন্য এটা হয়ে গেছে -2, আমরা দেখতেই পাচ্ছি এর জন্য -2, তার মানে এ এবং এ কার সাথে যাবে, এ যাবে হচ্ছে আর এর সাথে, এই তো এর ভ্যালুটা আর এর ভ্যালুর সাথে মিলে গেছে। If radius of nth orbital radius is proportional to en to the power x, then x এর ভ্যালু কত? আচ্ছা, en হচ্ছে যে টোটাল এনার্জি। আচ্ছা, টোটাল এনার্জি, তাহলে এটা আমরা একটু পরেই বের করি কারণ এই হিসাবটা একটু জটিল হয়ে যেতে পারে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন লোয়েস্ট অরবিটালের অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে mvr,
mvr সমান nh/2π। তো লোয়েস্ট অরবিটাল মানে হচ্ছে 1s, এই s এর জন্য সেই এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে। তো এই ক্ষেত্রে s এর জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম আসলে 0 হয়ে যায়, বুঝতে পারছো? যেহেতু 1s এর জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে s ইনটু √s + 1, তাই না? s এর ভ্যালু যেহেতু 0, তো এটা হয়ে যাবে 0। আচ্ছা, তাহলে আমরা c এর জন্য পেয়ে যাচ্ছি p, c এর জন্য পেয়ে যাচ্ছি কি p পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর 1/r⁴n মানে হচ্ছে n তম অরবিট, এটা ইজ প্রপোর্শনাল টু z⁴y। তাহলে এটা কত হবে? এটা আমরা প্রত্যেকেই জানি, আর n যেহেতু হচ্ছে n²/z, তাহলে 1/r সমান কত হবে? সমানুপাতিক হয়ে যাবে z/n², z/n²। তো z⁴y মানে এটা z⁴1, z⁴1, তার মানে d এর জন্য হয়ে যাবে আমাদের 1। আমরা d এর জন্য কি পাচ্ছি? d এর জন্য 1 পাচ্ছি, অর্থাৎ d এর জন্য s, d এর জন্য s। তাহলে আলটিমেটলি আমরা বুঝেই গেলাম যে রেডিয়াস অফ দ্য nth অরবিট ইজ প্রপোর্শনাল টু e, এটা হয়ে যাবে আমাদের q। তার মানে b এর জন্য q, b এর জন্য হয়ে গেল q। আচ্ছা, তো এটা কিন্তু আমরা এখন প্রমাণও করতে পারি। দ্য রেডিয়াস অফ দ্য nth অরবিট সমান হচ্ছে n², আমরা এনার্জি দিয়ে প্রকাশ করি। এনার্জি হচ্ছে তোমার z⁴/2r, তাই না? z² কি 2r। তার মানে এই রেডিয়াসের সাথে আমরা এনার্জির একটা সম্পর্ক বের করে ফেলি। রেডিয়াসের সাথে এনার্জির সম্পর্ক, রেডিয়াস r সমান হচ্ছে -ze²/2 × e। তাহলে আমরা যদি সবগুলোকে বাদ দিয়ে দেই সমানুপাতিক চিহ্নটা নিয়ে আসার জন্য, এটা হয়ে যাচ্ছে e⁻⁻1। এই e⁻⁻1, সেখানে e⁻x দেওয়া ছিল, x এর ভ্যালু হচ্ছে -1। তো বুঝতে পারছো b এর জন্য হচ্ছে -1, অটোমেটিক মিলে গেছে। এবার এর পরের প্রশ্ন আমরা যাই। খেয়াল করে দেখো, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন এবং এই জায়গায় ফিজিক্সের কনসেপ্টটা অনেক বেশি কাজ করবে। প্রশ্নে বলা আছে উইথ হোয়াট ভেলোসিটি শুড অ্যান আলফা পার্টিকেল, একটা আলফা পার্টিকেল কত ভেলোসিটিতে আগালে ট্রাভেল টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস অফ কপার অ্যাটম, একটা কপার অ্যাটমের দিকে একটা আলফা পার্টিকেল কত বেগে গেলে এটা অ্যাটম সো অ্যাজ টু অ্যারাইভ at a distance 10⁻13 মিটার from the nucleus of the copper atom। তার মানে একটা কপার অ্যাটমের নিউক্লিয়াসের 10⁻13 মিটার কাছাকাছি যেতে চাইলে একটা আলফা পার্টিকেলকে কত ভেলোসিটিতে তার দিকে আসতে হবে। তো বুঝতেই পারছো যে দুইটা পজিটিভ চার্জ যখন কাছাকাছি আসে তখন তারা বিকর্ষণ অনুভব করে, তাই না? আমরা যদি এই কপারের নিউক্লিয়াসটাকে স্থির ধরে নেই, খেয়াল করে দেখো, এই কপারের নিউক্লিয়াসটাকে আমরা এই জায়গাতে স্থির ধরবো। এই আলফা পার্টিকেলটা এর দিকে আসবে, কতটুকু দূরত্বে আসবে? এ 10⁻13 মিটার দূরত্বে আসবে। এই দূরত্বে যদি আসতে চায় এই আমাদের আলফা পার্টিকেলটা, তাহলে কত ভেলোসিটি নিয়ে আগাইতে হবে? জাস্ট খেয়াল করে দেখো, এখানে পুরোটাই শক্তির খেলা চলতেছে। তো এই ইকেটাই আমাদের কিসে কনভার্ট হবে? ইপি তে কনভার্ট হবে। আমরা প্রত্যেকে জানি এই ইকে কিন্তু এটা আলফা পার্টিকেলের ইকে, সুতরাং হাফ এম, এটা কিন্তু আলফা পার্টিকেলের এম, হ্যাঁ। তারপরে ভেলোসিটি, এটাও আলফা পার্টিকেলের ভেলোসিটি, এটাই আমাদের বের করতে হবে। হাফ এম ভি স্কোয়ার সমান হয়ে যাবে, আমরা ইপি এটা জানি, ইপি বা বিভব শক্তির সূত্র আমরা জানি, এটা হচ্ছে মাইনাস Q1 Q2 ডিভাইডেড বাই আর। এবং এই জায়গায় 1/4πε0 এটা কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না, বা চাইলে এখানে কাজে লাগাইতেও পারবো, যে যদি আমরা এসআই পদ্ধতিতে কাজ করতে চাই। 1/4πε0 Q1 Q2 বাই আর, এটা হচ্ছে আমাদের বিভব শক্তির সূত্র। এবার খেয়াল করে দেখো, এই বিভব শক্তির আগে মাইনাস কেন আসে? মাইনাস এই কারণেই আসে, তুমি যখন একটা পজিটিভ চার্জ পজিটিভ চার্জের দিকে নিবা,
সে বিকর্ষণ অনুভব করবে। তো বিকর্ষণের বিরুদ্ধে যখন তুমি কাজ করতেছো, বলের বিরুদ্ধে যখন তুমি কাজ করতেছো, তখন একটা মাইনাস আসে। অর্থাৎ এই জায়গায় আহ আমাদের এই গতিশক্তিটাই বিভব শক্তিতে রূপান্তর হয়, তাই না? এটা একটা ঋণাত্মক কাজ। আচ্ছা, তো আমরা যেহেতু শুধু ভ্যালুটা বের করব, মাইনাসটাকে কেটে দিতে পারি। তো তোমাদের জন্য আমি সহজ করে দেই, এখানে খেয়াল করে দেখো এম এর ভ্যালুটা, আলফা কণার ভর কত এটা তোমরা প্রত্যেকেই জানো। আলফা কণার মধ্যে 4টা প্রোটনের সমপরিমাণে ভর থাকে, তাই না? 2টা প্রোটন 2টা নিউট্রন। তার মানে 4 ইন্টু 1.67 ইন্টু tan ইনভার্স কত? tan ইনভার্স 28 27 এত কেজি, এটা হচ্ছে আলফা পার্টিকেলের ভর। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো আর কত দূরত্বে যাবে। দেওয়াই আছে tan ইনভার্স 13 মিটার, tan ইনভার্স 13 মিটার দূরত্বে যাবে। এই ভ্যালোসিটি কিন্তু আমাদের বের করতে হবে। তারপরে খেয়াল করে দেখো এখানে আমাদের Q1 কত দেওয়া। আচ্ছা, Q1 আমরা যদি কপারের ভরটাকে, কপারের চার্জকে চিন্তা করি, নিউক্লিয়াসের চার্জ, এটা যদি হয় আমাদের Q1 আর এটা যদি হয় আমাদের Q2। আচ্ছা, তো Q1 এখানে 29টা, আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, তার মানে 29 সংখ্যক প্রোটন থাকবে, আর প্রত্যেকটা প্রোটনের চার্জ কত? ইলেকট্রনের চার্জের সমান। আচ্ছা, এটাকে আমি ই দিয়ে রাখি 1.6 ইন্টু tan ইনভার্স 19। আচ্ছা, তারপরে Q2 একটা আলফা পার্টিকেলের চার্জ কত? আমরা জানি ধনাত্মক হিলিয়াম আয়ন, তাই না? তার মানে এখানে 2টা পজিটিভ চার্জ আছে, 2 ইন্টু ই, আর ই এর ভ্যালুটাও তোমরা সবাই জানো। আর কি জানতে হবে? এপসাইলন নট এর ভ্যালু তোমরা সবাই জানো, যেহেতু আমরা এসআই পদ্ধতিতে কাজ করতেছি। 8.851 ইন্টু tan ইনভার্স 12। তো এই সবগুলা ভ্যালু ভাইরা বসায় দাও, বসায় দিলে তোমরা মিটার পার সেকেন্ড এককে একটা পেয়ে যাবা, একটা অ্যান্সার পেয়ে যাবা। এই তো তো এই সূত্রটাকে তোমাদের একটু কি করতে হবে, ভি স্কয়ার সমান বাকিটাকে ওই পাশে নিতে হবে, তারপরে রুট ওভার করে দিলেই সূত্রটা কিন্তু মিলে যাবে একদম। তো আই থিংক এটা আমার আর করে দেওয়ার কিছু নাই, তোমরা জাস্ট ভ্যালুগুলোকে বসাবা, তাইলেই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা আরেকটা ম্যাথ করে ফেলি। এটা কিন্তু অনেক বড় একটা স্টেটমেন্ট, কিন্তু ম্যাথটা খুবই সহজ। শুরুতে বলছিলাম, খেয়াল করো, একটা অনেকগুলো কঠিনের মাঝখানে মনে হবে যে কঠিন, কিন্তু ম্যাথটা খুবই সহজ। দেখো, কনসিডার হাইড্রোজেন অ্যাটম, আবার হাইড্রোজেন অ্যাটমকে তুমি কনসিডার করো টু বি প্রোটন। এই আমরা হাইড্রোজেন অ্যাটমটাকে জাস্ট একটা প্রোটন হিসেবেই আমরা কনসিডার করতেছি। একটা ইলেকট্রন না হলে তো একটা প্রোটনই থাকে হাইড্রোজেনের, তাই না? এটা আমরা সবাই জানি। এমবেডেড রাখা হয়েছে, এটাকে রাখা হয়েছে কোথায়? ইন এ ক্যাভিটি। একটা ক্যাভিটিতে রাখা হয়েছে যার রেডিয়াস হচ্ছে a0, যাকে আমরা বোর রেডিয়াস বলতেছি। তার মানে হাইড্রোজেনের যতটুকু রেডিয়াস আছে, হাইড্রোজেনের যতটুকু আয়তন আছে, ততটুকু আয়তন একটা ক্যাভিটির মধ্যে, ধরো যে হাইড্রোজেনের আয়তন হচ্ছে এটা, ততটুকু আয়তন একটা ক্যাভিটির মধ্যে আমরা কাকে রাখলাম? একটা প্রোটনকে রাখলাম। whose charge is neutralized by addition of an electron in the cavity in vacuum। তার মানে একটা ভ্যাকুয়ামের মধ্যে কি ছিল? প্রোটনটা ছিল। তার মধ্যে আমরা কি করতে চাই? এটাকে একটা হাইড্রোজেন পরমাণু বানাইতে চাই। পরমাণু বানানোর জন্য এখানে আমরা একটা বাহির থেকে কি দিব? ইলেকট্রন দিব। ইলেকট্রন দিলে এটা একটা নিউট্রাল হয়ে যাবে, পরমাণু হয়ে যাবে। এবং আমরা ইলেকট্রনটাকে কিভাবে আনলাম? দেখো, এডিশন করলাম ইলেকট্রনটাকে ইনফাইনাইটলি স্লোলি। এত স্লোলি ইলেকট্রনটাকে নিয়ে আসলাম যেন একদম সমবেগে নিয়ে আসছি। ঠিক আছে, এখানে কোনো ত্বরণ থাকবে না। ত্বরণ না এনে, ত্বরণ না ঘটিয়ে আমরা সমবেগে এটাকে নিয়ে আসলাম। ধরে নিতে হবে, এটা আমরা যখন শক্তির সূত্র প্রমাণ করি তখন এই শর্তগুলোকে আমাদের ধরে নিতে হয়। আচ্ছা, এস্টিমেট দ্য এভারেজ টোটাল এনার্জি অ্যাজ দ্য ওয়ার্ক ডান ইন দ্য অ্যাবাভ নিউট্রালাইজেশন প্রসেস। তো তুমি এটাকে ধরে নিবা কি, যে এভারেজ যে টোটাল এনার্জিটা লাগলো, সেই এনার্জিটা কি? আমরা যতটুকু নিউট্রালাইজেশন প্রসেসে যতটুকু কাজ করতে হয়েছে ততটুকুই। অলসো ইফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য এভারেজ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির ম্যাগনিটিউড, জাস্ট ভ্যালুটার কথা বলছি কিন্তু, ইজ হাফ অফ দ্য ম্যাগনিটিউড অফ ইটস পটেনশিয়াল এনার্জি, ফাইন্ড দ্য এভারেজ পটেনশিয়াল এনার্জি। এই তো ইপি, এটা বলে দিস। যদি এরকমটা হয় তাহলে এভারেজ পটেনশিয়াল এনার্জিটা আমাদের বের করতে হবে।
ঠিক আছে, আমরা এটাকে অনেকভাবে বের করতে পারবো। আমরা চাইলে ডিরেক্ট ক্যালকুলাস দিয়ে ইপি এর রাশিমালাটা বের করে ফেলতে পারি, অথবা ই কে বের করার পর আমরা ইপি বের করতে পারি। এটা আপ টু ইউ। আমি তোমাদেরকে দুইটাই করাই দিচ্ছি। আমরা শুরুতে ডিরেক্ট ক্যালকুলাস ব্যবহার করেই সূত্রটা বের করে ফেলবো, যেটা ক্যালকুলাস ব্যবহার করে আমরা কি করব, আমরা পটেনশিয়াল এনার্জি বের করে ফেলবো। আর আরেকটা হচ্ছে যে শর্তটা দেওয়া আছে ইকে সমান হাফ অফ ইপি, এটা দিয়েও আমরা বের করতে পারবো। দুইটা সেম রেজাল্ট আসবে, একদম সেম রেজাল্ট আসবে। আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলাস দিয়ে করি তাহলে এটা কেমন হবে? এই তো একটা পজিটিভ চার্জ আছে, আমরা কি করলাম, এটাকে নিউট্রালাইজ করলাম একটা ইলেকট্রন এনে, এবং এটাকে সমবেগে কিন্তু আনা হয়েছে। কত দূরত্বে আনা হয়েছে? বোর রেডিয়াসের মধ্যে আনা হয়েছে। বোর রেডিয়াস হচ্ছে এ নট এর মধ্যে আনা হয়েছে। তো খেয়াল করে দেখো এখানে সে কতটুকু শক্তি হারাবে। এই যে ইলেকট্রনটা আসলো, ইলেকট্রনটা কি করলো, তাকে পজিটিভের আকর্ষণে কিন্তু ইলেকট্রনটা এখানে আসার কথা, একটা ত্বরণে আসার কথা, কিন্তু আমরা ত্বরণটা রাখলাম না, আমরা সমবেগে নিয়ে আসলাম। এবং খেয়াল করে দেখো প্রতি মুহূর্তে দূরত্ব চেঞ্জ হওয়ার সাথে সাথে এর কিন্তু বলের মানটাও চেঞ্জ হবে। এটা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে শুরুতে। তো ডিডব্লিউ সমান কি হবে? এফ যতটুকু বল ইনটু কি ডি ইনটু এস, যতটুকু সরণ হবে, অল্প একটু সরণের জন্য অল্প একটু কাজ হবে। এবং খেয়াল করে দেখো যেহেতু এখানে ফোর্সটা এদিকে কাজ করতেছে, এদিকে ফোর্স কাজ করতেছে, নেগেটিভটা পজিটিভের দিকে এদিকে আসার চেষ্টা করে। আর আমরা কি করলাম, বাইরের দিকে একটা ফোর্স সমান পরিমাণে দিয়ে এটাকে কি বানাইছি, ইনফিনিটলি স্মল বানাইছি, অর্থাৎ এটাকে আমরা সমবেগ বানাইছি। আচ্ছা, সমবেগ বানাইছি, তার মানে আমরা যেটা করতেছি, আমরা বাইরের দিকে বল প্রয়োগ করতেছি, কিন্তু বস্তুটা আসতেছে ভেতরের দিকে। এখানে cos 180 যার ভ্যালু হচ্ছে মাইনাস। ঠিক আছে, আচ্ছা, এটাও বলের বিরুদ্ধে কৃতকাজ। তো আমরা যদি পুরো ফুল কাজটা পেতে চাই, তো ইন্টিগ্রেশন অফ, আচ্ছা মাইনাসটা আগে ভাগে দিয়ে দিলাম, এফ ইন্টু ডিএস। আচ্ছা, এটা কিন্তু আমাদের দ্বারা কৃত কাজ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দ্বারা কৃত কাজ, অর্থাৎ বাহ্যিক এজেন্ট যে কাজটা করতেছে। তাইলে চিন্তা করে দেখো শুরুতে ইনফিনিটিতে ছিল কি ইনফিনিটিতে, তারপর আমরা নিয়ে আসলাম এ নট দূরত্বে, ইনফিনিটি থেকে এ নট দূরত্বে নিয়ে আসতেছি। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র বসাই দিই। এটা তোমরা অবশ্যই ফিজিক্সে পড়ে আসছো। আমরা যদি সূত্রটা বসিয়ে দেই, মাইনাস এটা বাহ্যিক এজেন্ট দ্বারা কৃত কাজ, এজেন্ট দ্বারা কৃত কাজ। আচ্ছা, তাইলে ইনফাইনাইট থেকে এ নট দূরত্বে, আর এফ এর ভ্যালু আমরা জানি, এখানে এখানে হচ্ছে তোমার একটাই আছে প্রোটন, তার মানে প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান, বাইরেও আছে একটা ইলেকট্রন, সুতরাং এই ইলেকট্রন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই না, এক্স স্কোয়ার ইনটু এই কতটুকু দূরত্ব আমরা নিচ্ছি, প্রতি ক্ষেত্রে ডিএক্স দূরত্বে নিচ্ছি। আচ্ছা, আমরা এটাকে এক্স ধরে নিলাম। আচ্ছা, তাহলে মাইনাস একটা কাজ করি, আমরা যদি এক্ষেত্রে সূত্রটা ডিরেক্ট বসাই দিই। তো ই তো হচ্ছে কনস্ট্যান্ট, তাই না, ই স্কোয়ারকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর ওয়ান বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি, আমরা প্রত্যেকে জানি 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে -1/x, কত থেকে, ইনফিনিট থেকে এ নট দূরত্বে নিয়ে আসতেছে, আচ্ছা, তাহলে এর পরের লাইনটা দেখো, এজেন্ট কর্তৃক কৃত কাজ, এটা কিন্তু এজেন্টের কৃত কাজ। হ্যাঁ, অর্থাৎ এই সিস্টেম যে কাজ করতেছে সেটা না, বাইরের এজেন্ট যে কাজ করতেছে সেটা। আচ্ছা, এজেন্ট কর্তৃক কৃত কাজ আমরা ইয়ে করে ফেলি, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস ই স্কোয়ার, আর এখানে আমরা যদি বসায় দেই, আগে হচ্ছে আপার লিমিট 1/a0 আর মাইনাস লোয়ার লিমিট 1/∞ বসাই দিলাম। ওদের এজেন্ট যতটুকু কাজ করে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ই স্কোয়ার বাই এ নট, তার মানে ই স্কোয়ার বাই এ নট, দেখতেই পাচ্ছ জেড ই স্কোয়ার বাই আর, যে সূত্রটা আমরা মুখস্থ জানতাম, জেড ই স্কোয়ার বাই আর, সিজিএস পদ্ধতিতে এটাকে আমরা ইয়ে করলাম 1/4 পাই এপসিলন নট না বসিয়ে। তো জেড এর ভ্যালু যেহেতু 1, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 বসাই দিলে কিন্তু এই সূত্রটাই কিন্তু আসে।
আচ্ছা, তো এটা যেহেতু এজেন্ট দ্বারা কৃত কাজ, এজেন্ট দ্বারা যেহেতু এটা কৃত কাজ, তো আমার লাগবে হচ্ছে এই ফিল্ড দ্বারা কৃত কাজ কত। দেখো, এজেন্ট বল প্রয়োগ করতেছিল এদিকে আর ফিল্ড বল প্রয়োগ করতেছিল এদিকে, অর্থাৎ উভয়ের ডিরেকশনটা কিন্তু আলাদা। ঠিক আছে, তো এজেন্ট যতটুকু কাজ করবে ফিল্ড তার উল্টা কাজ হবে, ঠিক আছে, ঋণাত্মক কাজ হবে। তার মানে আমাদের এই নিউক্লিয়াস নিউক্লিয়াস কর্তৃক যে কাজটা হবে, এই ফিল্ডের বা সিস্টেমের যে কাজটা হবে সেটা হচ্ছে মাইনাস ই স্কোয়ার বাই এ নট, মাইনাস ই স্কোয়ার বাই এ নট। তো এই হচ্ছে গিয়ে ক্যালকুলাসের সাহায্যে আমরা কি করলাম, পটেনশিয়াল এনার্জিটা বের করলাম। দেখো, পটেনশিয়াল এনার্জি মানে কি, আমি যতটুকু কাজ করব, তাই না, যতটুকু আমি কাজ করব সেটাই শক্তি হিসেবে জমা হবে, ওটাকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি। অর্থাৎ অসীম থেকে কোনো একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যতটুকু আমাদের কাজ করতে হয় সেই কাজের পরিমাণটাকে আমরা বলবো কি, এটা পটেনশিয়াল এনার্জি, তাই না। তো আমার এই পরিমাণে কাজ করতে হয়েছে, তো এই হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি ইপি একটা ইলেকট্রনের জন্য, মাইনাস ই স্কোয়ার বাই এ নট। যদি বিস্তারিত আসে, যেহেতু 10 নম্বরের প্রশ্ন বইয়েতে, তখন কিন্তু তোমাকে পুরাটা সলভ করে আনতে হবে। আর যদি এমসিকিউ বা ছোট্ট ইয়েতে আসে, তুমি ডিরেক্ট ভ্যালু বসাই দিবা। কিভাবে ভ্যালু বসাই দিবা ভাইরা, আমরা সবাই জানি বিভব শক্তি ভিপি, পটেনশিয়াল এনার্জি, জাস্ট জাস্ট আমরা ভি দিলেই হবে, ভি দিলেই হবে। আমরা জানি পটেনশিয়াল এনার্জি ভি হচ্ছে মাইনাস কি জানো, কে কিউ বাই আর। তো কি এর ভ্যালু 9 × 10⁹ সিজিএস এ তুমি চাইলে বসাইতেই পারো। তাহলে আমি সিজিএস রেখে দিলাম কে, আর এখানে কিউ কত, কিউ হচ্ছে তোমার নিউক্লিয়াসটা, সেখানে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চার্জ ডিভাইড বাই আর, আর হচ্ছে এ নট। আর সিজিএস পদ্ধতিতে কি এর ভ্যালু 1 হয়ে যাবে, মাইনাস ই বাই এ নট। দেখো, এটা হচ্ছে আমাদের বিভব। তাহলে বিভব শক্তি মানে কি, আমরা জানি বিভব শক্তি সমান ভি ইন্টু কিউ। তো কিউটা কে, একটা ইলেকট্রন বাহির থেকে আসতেছে, তার মানে মাইনাস ই ডিভাইড বাই এ ইন্টু আরেকটা ইলেকট্রন, অর্থাৎ মাইনাস ই স্কোয়ার বাই এ। তুমি চাইলে এইভাবেও বের করতে পারো, খুবই সহজ ভাইয়া, তুমি চাইলে এইভাবেও বের করতে পারো। আচ্ছা, তারপরে তারপরে আমরা এর পরের ম্যাথে যাই। আয়োডিন মলিকিউল ডিসোসিয়েটস, আয়োডিন মলিকিউল ভেঙে যায় ইনটু অ্যাটমস আফটার অ্যাবজর্বিং লাইট অফ 4500 অ্যাংস্ট্রম। 4500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটনকে যখন সে অ্যাবজর্ভ করে তখন আয়োডিন মলিকিউলটা ভেঙে যায়। খেয়াল করে দেখো, আয়োডিন মলিকিউলটা দেখতে কেমন, আই আই I2. If one quantum of radiation is absorbed by each molecule, প্রত্যেকটা মলিকিউল একটাই ফোটন অ্যাবজর্ভ করে, এটা আমরা সবাই জানি, একটা কোয়ান্টাম অ্যাবজর্ভ করে। ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ আয়োডিন অ্যাটম, কাইনেটিক এনার্জি বের করতে বলছে। খেয়াল করে, আয়োডিনটার মধ্যে একটা কোয়ান্টাম যে পড়লো, একটা ফোটন যে এখানে পড়লো, তো বুঝতেই পারছো এখানে যেহেতু একটা কাইনেটিক এনার্জির কথা বলছে, এখানে আমার এই ফোটনের যে এনার্জি, ফোটনের এনার্জি আমরা জানি এইচএফ। এই ফোটনের এনার্জিটা দুইটা এনার্জিতে ভাগ হবে, একটা হচ্ছে এর যে বন্ড এনার্জি আছে, বন্ড এনার্জিটাকে ভাঙবে, আরেকটা হচ্ছে এই আরো কিছু এনার্জি থেকে যাবে, যে এনার্জি থেকে এরা ভাঙার পরেও গতিশীল হবে। তার মানে খেয়াল করে দেখো, আমরা যে কোয়ান্টামের শক্তিটা পাচ্ছি, কোয়ান্টামের শক্তিটা এই বন্ড এনার্জিকে ব্রেক করবে, তারপরে তাদেরকে আবার গতি শক্তিও দিবে। এই যে আয়োডিন অ্যাটমগুলো আছে, আয়োডিন অ্যাটমগুলোকে গতি শক্তি দিবে। তো এখন বলা হয়েছে অ্যাটমের গতিশক্তি বের করার জন্য, বাই দ্য ওয়ে অ্যাটমের গতিশক্তি বের করার জন্য। তার মানে আমরা যদি প্রত্যেকটা অ্যাটমের গতিশক্তি বের করতে চাই, তো এখানে তো দুইটা অ্যাটম আছে, তো এটা যদি এদিকে গতিশীল হয়, এটা যদি এদিকে গতিশীল হয়, তো এই জায়গায় আমরা দুইটা ইকে পাচ্ছি, এই জায়গায় আমরা দুইটা ইকে পাচ্ছি। তার মানে আমরা দুইটা কাইনেটিক এনার্জি পাবো, বুঝা গেল। তো এই ফোটনের এনার্জিটাই বন্ড এনার্জিকে ভাঙবে এবং কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হবে। আর এক একটা কাইনেটিক এনার্জি কেমন, বা প্রত্যেকটার কাইনেটিক এনার্জি সমান হবে এবং দুই দিকে দুইটা এনার্জি সে প্রাপ্ত হবে। ঠিক আছে, তো আমাদের এই কাইনেটিক এনার্জিটাই বের করতে হবে। কাইনেটিক এনার্জি ই কে সমান আমরা পেয়ে যাচ্ছি, দুই দ্বারা যেহেতু ভাগ করতে হবে, হাফ ইন্টু HF মাইনাস বন্ড এনার্জি। শেষ, আসলে কাজ শেষ। তো হাফ, H এর ভ্যালু আমরা প্রত্যেকে জানি,
আমরা জাস্ট ভ্যালুগুলো লিখে দিচ্ছি, তোমরা এখানে বসাই দিবা, সূত্রে বসাই দিবা। আমরা জানি h সমান 6.656 ইন্টু tan ইনভার্স কত হবে, tan ইনভার্স 34 জুল সেকেন্ড। আচ্ছা, এসআই পদ্ধতিতে আমি বসাচ্ছি, এখানে এসআই বসানো যাবে। ফ্রিকোয়েন্সি সমান আমরা জানি c সমান f ল্যামডা, তাহলে ফ্রিকোয়েন্সি সমান কি c বাই ল্যামডা। তো c এর ভ্যালু আমরা প্রত্যেকে জানি 3 ইন্টু 3 লক্ষ কিলোমিটার 10⁸8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 4500 অ্যাংস্ট্রম ইন্টু tan ইনভার্স 10। তো এত হার্জ ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে যাচ্ছি। তো ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আমরা পেয়ে গেছি, বুঝতেই পারছো। বন্ড এনার্জি বের করতে হবে। বন্ড এনার্জি দেওয়াই আছে আয়োডিন 240 কিলো জুল পার মোল, কিন্তু আমাদের লাগবে জুল পার অ্যাটম। বন্ড এনার্জি জুল পার মলিকিউল। তো প্রত্যেকটা মলিকিউলের জন্য আমাদের বের করতে হবে, কারণ একটাই ফোটন একটা মলিকিউলের উপরে যেই অ্যাটাক করবে। আচ্ছা, তাহলে আমরা দেখে নেই 240 কিলো জুল থেকে আমরা জুলে নেওয়ার জন্য কি করব, tan ইনভার্স 10⁻³ জুল পেয়ে গেলাম পার অ্যাটম। তো যেহেতু পার মোল, এখানে নিচে 1 মোল ছিল, তো 1 মোলকে আমরা যদি ভ্যালুটা বসায় দিই 6.022 ইন্টু 10⁻23 এতটি মলিকিউল আছে। তার মানে জুল পার মলিকিউল, প্রত্যেকটা মলিকিউলের জন্য আমরা বন্ড এনার্জি পেয়ে গেলাম। এই বন্ড এনার্জিটা এখানে বসায় দিবা। দেখো সবগুলা ভ্যালু তোমাদের জানা আছে, এখানে বসায় দাও, কে পেয়ে যাবা। সবগুলা ভ্যালু বসায় দিলেই কে আমরা পেয়ে যাব, তাহলে হচ্ছে এতটুকু থাকবে, এত জুল কে। ঠিক আছে, তারপর আমরা আরেকটু সামনে আগাই। ডুয়াল নেচার অফ লাইট ম্যাটার এন্ড ম্যাটার, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, আমরা এটা নিয়ে একটা ম্যাথ সলভ করে ফেলি। ইফ পি ইজ দ্য মোমেন্টাম অফ দ্য ফাস্টেস্ট ইলেকট্রন, পি হচ্ছে ফাস্টেস্ট ইলেকট্রন ejected from a metal surface after the irradiation of light having wavelength lambda. আচ্ছা, একটা লাইট মেটাল এর সারফেসে যখন অ্যাটাক করছে, খেয়াল করে দেখো, এই যদি আমরা বলি মেটাল সারফেসটা, একটা লাইট এসে কি করলো, একটা কোয়ান্টাম এসে এখানে হিট করলো, এতে করে একটা ইলেকট্রন নির্গত হয়েছে। বুঝতে পারছো, ফটো ইলেকট্রিক ইফেক্টের কথা বলতেছি। এটা ছিল ল্যামডা, এটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা। দেন ফর 1.5 p momentum of the photoelectron the wavelength of the light should be, আচ্ছা, যদি ল্যামডা হয়, ল্যামডার জন্য তার মোমেন্টাম যদি p হয়, আচ্ছা, তাহলে 1.5 মোমেন্টামের জন্য আমাদের ওয়েভলেন্থটা কত হতে হবে? assume kinetic energy of the ejected photoelectron to be very high in comparison to work function. আচ্ছা, তো এটা তো তোমরা সবাই জানো। আমরা জানি যে যে কোয়ান্টামের এনার্জিটা আসে hf, এটা আমাদের গতিশক্তিতে রূপান্তরিত হয়, এবং সেই শুরুতে আমাদের ওয়ার্ক যে ফাংশন আছে কার্যাপেক্ষকটাকে অতিক্রম করার পর আমরা বাকিটুকু গতিশক্তি পাবো। কিন্তু গতিশক্তি যেহেতু কার্যাপেক্ষক থেকে অনেক বেশি, আমরা এই ওয়ার্ক ফাংশনটাকে কি করতে পারবো, ইগনোর করে ফেললাম। আচ্ছা, তাইলে এটা এখান থেকে আমরা পেয়ে যাব কি, h তো হচ্ছে কনস্ট্যান্ট, তাই না, h হচ্ছে কনস্ট্যান্ট, আর f মানে হচ্ছে c বাই ল্যামডা। তার মানে h c বাই ল্যামডা সমান হচ্ছে কে। আচ্ছা ভাইরা, আমরা মনে হয় কে এর একটা সূত্র জানি, ½ v², সেটা হচ্ছে p²/2m, এটাও আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, p²/2m, এবং এই mটা হচ্ছে একটা ইলেকট্রনের গতিশক্তি, তার মানে mটাও একটা কনস্ট্যান্ট, তাহলে p²/2m। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের 1/λ, ল্যামডাকে নিচে এনে আমরা একটা কাজ করি, কনস্ট্যান্ট গুলাকে বাম পাশে এনে বাকিগুলাকে ডান পাশে পাঠিয়ে দিই। তাহলে ল্যামডা ইন্টু p², তাই না, ল্যামডা ইন্টু p² সমান হয়ে গেল কি CH2m, সবগুলো আসলে কনস্ট্যান্ট, এটা কি একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখতেই পাচ্ছি λ1/λ2 আমাদের কি বের করা লাগবে, আমাদের বের করা লাগবে হচ্ছে ল্যামডা বের করা লাগবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে λ1/λ2 সমান হচ্ছে p2² ডিভাইড বাই p1², p2² আর p1²।
তো এইখান থেকেই মেইনলি আমাদের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, এর পরের লাইন খেয়াল করে দেখো, আমরা এই সেকেন্ডের ক্ষেত্রে এই যে ল্যামডাটা বের করব। আচ্ছা, সেকেন্ডের ক্ষেত্রে আমরা ল্যামডা বের করি, ল্যামডা 2, আর প্রথম ল্যামডা তো দেওয়াই আছে, ল্যামডা সমান। আচ্ছা, আমরা যেহেতু ল্যামডা 2 বের করব, এই ল্যামডা 2 এর জন্য এটা কিন্তু আরআরই হবে। তার মানে প্রথমটার জন্য আমাদের মোমেন্টাম ছিল পি স্কোয়ার হয়ে যাবে, আর দ্বিতীয়টার জন্য 1.5 পি, তার মানে 3/2 পি স্কোয়ার। তাহলে আমরা একটু খেয়াল করি, দ্বিতীয় ল্যামডা সমান হয়ে যাচ্ছে পি স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, আর 2 স্কোয়ার হয়ে যাবে 4, আর 3 স্কোয়ার হচ্ছে 9, আর ল্যামডা গুণ হয়ে গেলে এইরকম কাজ হয়ে গেল। তা 4/9 ইন্টু ল্যামডা, তার মানে 4/9 ইন্টু ল্যামডা অ্যান্সার হচ্ছে এ। তার মানে আমি কাজটা কি করলাম, আমি ল্যামডার সাথে মোমেন্টামের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমি বের করলাম কিভাবে, এই সূত্র থেকে। তো ই কে আমরা জানি p²/2m, আর এইচ এফ জানি hc বাই ল্যামডা। আমরা এখানে hc কনস্ট্যান্ট, 2m এটাও কনস্ট্যান্ট, ল্যামডা আর পি থাকলো, তার মানে ল্যামডা ইন্টু পি স্কোয়ার, এই দুইটার গুণফল সবসময় কনস্ট্যান্ট হবে, তার মানে ল্যামডা 1/λ2 সমান হবে p2²/p1², ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, বর্গের ব্যস্তানুপাতিক। তো সেখান থেকেই আমরা জাস্ট এই দুইটা বসাই দিচ্ছি। এই শুরুতে ল্যামডার জন্য যদি পি হয় ভাইয়ারা, তাহলে 1.5 এর জন্য বাকি ল্যামডা কেমন হইতে হবে, বাকি ল্যামডা হইতে হবে 4/9 ইন্টু ল্যামডা। তার মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হয়ে যেতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য ছোট মানে এনার্জি বেশি, আর এতে করে মোমেন্টামটাও বেশি হয়ে যাবে। বোঝা গেল আশা করি। তারপরে দ্য ইলেকট্রন ইন দ্য nth অরবিট, এটা হচ্ছে nth অরবিট অফ লিথিয়াম 2+ ইজ এক্সাইটেড টু n+1। আমরা n+1 এ এক্সাইটেড করলাম, তার মানে ঠিক পরবর্তী কক্ষপথে আমরা এক্সাইটেড করলাম। অরবিট ইউজিং দ্য রেডিয়েশন অফ এনার্জি এত জুলের রেডিয়েশন ব্যবহার করে আমরা কি করলাম, এক্সাইটেড করলাম। দ্য ভ্যালু অফ n, আচ্ছা n এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখে ফেলি, যে পরিমাণে শক্তি আমি অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে তোমার E2 মাইনাস E1, অর্থাৎ En+1 আর হচ্ছে En। তাহলে এই শক্তির পরিমাণটা তো আমরা জানি, 1.47 ইন্টু tan ইনভার্স 17 জুল। আচ্ছা, আমরা রিডবার্গ দিয়ে করে ফেলি না কেন, রিডবার্গ দিয়ে তো করে ফেলতে পারি। আচ্ছা, তো এটার জন্য আমরা কি করব, শুরুতে এটার জন্য আমরা ল্যামডা বের করব, এই তো ল্যামডা বের করব, তারপর আর এইচ আছে, আর জেড স্কোয়ার, যেহেতু এটা লিথিয়ামের জন্য 3 স্কোয়ার, আর কত থেকে কততে গেল, 1/n² থেকে 1/n+1 তার হোল স্কোয়ারে গেল। তাহলে তোমাদের কাজ হবে শুধু ল্যামডাটা বের করা শুরুতে, এখান থেকে ল্যামডা বের করা, আর এইচ এর মানও দেওয়া আছে, আর এইচ এর মান আর এইচ, আচ্ছা আর এইচ এর মান এটা জুলে দেওয়া আছে, তোমরা জুলেই বসায় দাও, 3 স্কোয়ার দেওয়া আছে। তারপরে এন এর ভ্যালুটা যদি তোমরা সলভ করো, তাহলে এন এর ভ্যালু পেয়ে যাবে হচ্ছে 1, অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয় কক্ষপথে যাচ্ছিল। এটা খুবই সহজ, যে রিডবার্গ সমীকরণ থেকে এটা প্রমাণ করা যায়। আচ্ছা, আমরা দ্রাব্যতা এর পরের পার্টে ইনশাআল্লাহ সলভ করব। দেখি এখানে কি বলা আছে, এ প্রোটন এন্ড এ লিথিয়াম 3+ নিউক্লিয়াস আর accelerated by the same potential. If lambda lithium এবং lambda p denote the de Broglie wavelength of lithium এবং proton, then the value of এটা, তার মানে আমাদের de Broglie wavelength গুলা বের করতে হবে। x into tan inverse something ছিল, আমরা x এর ভ্যালুটা বের করব। আচ্ছা, tan inverse কত আমি সেটা একটু বলে দিচ্ছি, tan inverse 1, তাহলে আমাদের এই x এর ভ্যালুটাই বের করতে হবে। আচ্ছা, মাস অফ লিথিয়াম 3+ ইজ 8.3 টাইমস মাস অফ প্রোটন। তার মানে দেখো তোমাদের কাছে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা বের করতে হবে, আমাদের অ্যাক্সেলারেশন সেম পটেনশিয়ালে আছে, ডি ব্রগলি ওয়েভলেন্থটা বের করতে হবে। আচ্ছা, আমরা জানি ওয়েভলেন্থ
সমান হচ্ছে h বাই mv বা h বাই p, তাই না? h বাই p হবে। তাহলে আমাদের বের করতে হবে এবার ল্যামডা লিথিয়াম ডিভাইড বাই ল্যামডা প্রোটন সমান আমরা দেখতে পাচ্ছি একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে ভরবেগ, ভরবেগ অফ প্রোটন, ভরবেগ অফ লিথিয়াম। আচ্ছা, লিথিয়াম আমাদের এবার ভরবেগের রেশিওটাই বের করতে হবে। এই ভরবেগের রেশিওটা যদি আমরা বের করি তাইলে আমরা জানি W সমান V ইন্টু কিউ, অর্থাৎ এই পটেনশিয়াল, সেম পটেনশিয়ালে যদি তারা করে, সেম পটেনশিয়ালে তারা যদি অ্যাক্সিলারেটেড হয় তাহলে আমরা বলে দিচ্ছি এই পটেনশিয়ালটা সেম, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের কি গতিশক্তি। তাহলে আমরা দেখতে পাই এই ভি অর্থাৎ পটেনশিয়াল ইন্টু চার্জ সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আর এটাকে আমরা পি স্কোয়ার বাই 2m ও লিখতে পারবো। এটাকে আমরা ইকেটাকে কিভাবে লিখতে পারি? পি স্কোয়ার ডিভাইড বাই 2m। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা যাকে গতিশীল করলাম তার ভর কিন্তু আলাদা, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই ভরটাকে আর কনস্ট্যান্ট ভাবতে পারবো না। তাহলে আমরা লিখে দিচ্ছি চার্জ, এই চার্জ ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার ডিভাইড বাই এম, পি স্কোয়ার ডিভাইড বাই এম। আর আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে পি এর রেশিও। তাহলে আমরা একটা কাজ করি, এই পি স্কোয়ারটাকে আমরা এক পাশে রেখে বাকিগুলোকে আরেক পাশে পাঠিয়ে দিই। তাহলে আরেক পাশে হয়ে যাবে চার্জ ইন্টু ভর, চার্জ ইন্টু ভর। আর সেখান থেকে আমরা পি পেয়ে যাব, পি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার চার্জ ইন্টু ভর। তাহলে আমরা এখানে বসাই রুট ওভার স্কোয়ার রুট অফ এই যে কিউ ইন্টু এম, ঠিক আছে? এটাকে আমরা উপরে হচ্ছে প্রোটনের জন্য কিউ পি ইন্টু এম পি ডিভাইডেড বাই কিউ লিথিয়াম ইন্টু এম লিথিয়াম। তাহলে কিউপি, আমরা প্রোটনের যে চার্জ সেটা আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ, আর প্রোটনের যে ভর, এই ভরটা দেওয়া আছে, লিথিয়ামের ভর প্রোটনের ভরের 8.3 টাইমস। তাহলে এখানে আমরা বাকিটুকু করে ফেলি যে ল্যামডা লিথিয়াম ডিভাইড বাই ল্যামডা প্রোটন রুট ওভার অফ। খেয়াল করো, প্রোটনের চার্জ আর লিথিয়ামের চার্জ এখানে বলা আছে লিথিয়াম 3+, তার মানে উপরে যদি 1 হয় লিথিয়ামের চার্জটা তার 3 গুণ, তাই না? ইনটু আরেকটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের প্রোটনের যে ভর, আচ্ছা এখানে কি আমি ঠিকঠাক লিখছি? আই হোপ ঠিকঠাক লিখছি, ইনটু কিউ, তার মানে পি স্কোয়ার ইজ সমানুপাতিক কিউ ইনটু এম। ওকে, তাহলে লিথিয়ামের যে ভর এটা প্রোটনের ভরের প্রায় কত গুণ? 8.3 গুণ, 8.3 টাইমস। তাহলে 8.3 কে আমরা যদি প্রায় 9ও ধরে নেই, আমরা যদি 9 ধরে নেই তাহলে আমরা ক্যালকুলেটরে বসাই, ক্যালকুলেটরে এটাকে বসাই দেই স্কোয়ার রুট অফ 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 8.3, 9 ধরার দরকার নেই, আমরা ওটাই ধরে নিচ্ছি। তাহলে এটা চলে আসে 0.2, অ্যান্সার চলে আসে কত? 0.2, 0.2। তার মানে এটা হয়ে গেল 2 ইন্টু tan ইনভার্স 1। তাহলে অ্যান্সার কত? 2 ইন্টু tan ইনভার্স 1। খুবই সুন্দর একটা প্রশ্ন, অ্যান্সার হচ্ছে 2। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এই চ্যাপ্টারে যদি হাইজেনবার্গ বা এই সমস্ত জায়গা থেকে আসে তাহলে কিন্তু এইভাবেই অনেক ঘোরায় ফেরায় দিতে পারে, এবং এটা অনেকটা ফিজিক্সের সাথেও রিলেটেড হয়ে গেছে। আচ্ছা, তো এই জায়গাটা আশা করি বুঝতে পারছো। যতটুকু কাজ হবে একটা পটেনশিয়ালের মধ্যে, যতটুকু অ্যাক্সিলারেটেড হবে সেটাই কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে। আচ্ছা, তারপরে দেখি, তারপরে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, এই হচ্ছে সর্বশেষ প্রশ্ন। হুইচ ইলেকট্রনিক লেভেল উড অ্যালাউ দ্য হাইড্রোজেন অ্যাটম টু অ্যাবজর্ভ এ ফোটন বাট নট টু এমিট এ ফোটন? আচ্ছা, কোন এনার্জি স্টেটটা, এনার্জি লেভেলটা, হাইড্রোজেন অ্যাটমের কোন এনার্জি লেভেলটা একটা ফোটনের
অ্যাবজর্পশনটাকে অ্যালাউ করবে, কিন্তু ফোটনের যে এমিশন, ফোটনকে নির্গমনকে আর অ্যালাউ করবে না। অর্থাৎ এই ইলেকট্রনটা এমন একটা লেভেলে আছে যেখানে শুধু সে অ্যাবজর্ভ করতে পারবে এনার্জি, সে কখনোই এমিট করতে পারবে না, এনার্জি এমিট করতে পারবে না। তো বুঝতেই পারতেছো, সর্বনিম্ন কক্ষপথে সে শুধুমাত্র এনার্জি অ্যাবজর্ভ করে উপরে যেতে পারবে, কখনোই এই প্রথম কক্ষপথে নিচে আর কেউ নামতে পারবে না। তার মানে 1s, এটা যদি 1s অরবিটাল 1s এনার্জি লেভেল হয়, সেই ক্ষেত্রে এর নিচে আর আসতে পারবে না। অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, 1s হচ্ছে অ্যান্সার। তো বুঝতেই পারছো এখানে কিন্তু নানান ধরনের প্রশ্ন নানান ভাবে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তো এই ছিল গুণগত রসায়নের পার্ট 1 এর অ্যাডভান্স কোশ্চেন সলভিং ভিডিও। এরপরে ইনশাল্লাহ এর পার্ট 2 তে আমরা দ্রাব্যতা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। এখানে অনেক কঠিন কঠিন ম্যাথও থাকবে। সেই লেকচারটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।